মাননীয় প্রধান উপদেষ্টা একটি ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেছেন এবং মূলত যে বিষয় নিয়ে বাংলাদেশে এক ধরনের শঙ্কা বা সংশয় তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসলে রূপরেখা কি, ওনারা কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে চাচ্ছেন এবং রাষ্ট্রের সংস্কার এবং নির্বাচনী রূপরেখা নিয়ে অনেকের মনেই সংশয় আছে বা আশঙ্কা আছে। উনি মূলত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চেয়েছেন ওরা আসলে কী ধরনের সংস্কার চায়, কী ধরনের ট্রানজিশন অফ পাওয়ার চায়, কিভাবে চায় এবং কিভাবে তারা নির্বাচনী রূপান্তর দেখতে চাচ্ছেন। এইসব বিষয় নিয়ে মূলত মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের সাথে কথা বলেছেন এবং ওনারা মূলত ওনাদের জায়গা থেকে অনেকগুলো সংস্কার প্রস্তাবনা নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের বক্তব্য শুনেছেন এবং ওনাদের কাছ থেকে একটা আশাবাদ উনি শুনতে পেয়েছেন এবং ওনারা মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যেই রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। তো এর আগে এই যে মতবিনিময় সভাগুলো, এর ভিতরে অনেকগুলো প্রশ্ন উঠে আসতেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো কীরকম হইতে পারে, তারপর এখানে বিচারের প্রক্রিয়া কীরকম হতে পারে এবং এখানে সংবিধান নিয়ে মূলত অনেকগুলো প্রশ্ন এসেছে যে সংবিধানকে আমরা আসলে সংস্কার করব নাকি হচ্ছে সংবিধানকে আমরা পুনরায় এটাকে প্রণয়ন করা হবে সবাইকে সাথে নিয়ে। ফলত এই প্রশ্নগুলো বারবার আলোচিত হয়েছে এবং বিদ্যমান যে রাজনৈতিক সংকট আছে, প্রাতিষ্ঠানিক সংকট আছে এবং আরও অন্যান্য সংকট আছে রাষ্ট্রের, সেসব সংকট নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার সমাধানে উনি সচেষ্ট আছেন এবং উনি খুব দ্রুতই এগুলো সামলে নেবেন। তো এর বাইরেই আরও গুরুত্বপূর্ণ যদি আরও প্রশ্ন থাকে আমরা আপনাদের উত্তর করব, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা যা করতে চাচ্ছেন তা হচ্ছে যে সবার মতামতের ভিত্তিতে একটা গ্রেট ন্যাশনাল কনসেনসাস তৈরি করা, যার মাধ্যমে উনি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওনার প্রতিনিধিত্ব আকারে উনি সরকার গঠন করেছেন সেটা কনসলিডেটেড হবে এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশ রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী একটি পরিবর্তনের জন্য, দীর্ঘমেয়াদী একটি সংস্কারের জন্য উনি উদ্যোগ নিতে পারবেন। ফলত উনি আসলে এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই ভিশনেরই অংশ, যাতে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি হয়। তো আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, উনি যেটা বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে অনেকগুলো পার্টির সাথে মত বিনিময় করেছেন। এই নাম্বারটা যেটা আমি বলতে পারি যে প্রথমে ছয়টি ইসলামী পার্টির সাথে উনি কথা বলেছেন, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কথা বলেছেন, তারপরে 2 দফায় 12 দল, জাতীয়তাবাদী সমমনা দল এবং 12 দল এদের সাথে কথা বলেছেন। এরপরে উনি কিছু এলডিপি, তারপরে গণফোরাম, জাতীয় পার্টির সাথে কথা বলেছেন এবং জাসদ আম্বিয়ার সাথে কথা বলেছেন। আপনারা গুনে নেন। তো মূল জিনিস যেটা ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা জাতির জন্য একটা সুবর্ণ সুযোগ রাষ্ট্রকে মেরামত করার জন্য। তো এই সুবর্ণ সুযোগের উনি বলছেন যে এটা সদ্ব্যবহার করতে হবে এবং এই জাতির এই সুবর্ণ সুযোগকে আমরা সবাই মিলে কাজে লাগাতে হবে, যাতে আমরা দীর্ঘমেয়াদী, যেটা মাহফুজ আলম বললেন, যে আমরা দীর্ঘমেয়াদী যাতে সংস্কার করতে পারি, এই সংস্কারটা যেন অনেক অনেক বছর থাকে এবং বাংলাদেশের মানুষ যাতে এটা সুফল উপভোগ করতে পারে। তো সেই আলোকে অনেকগুলো প্রশ্ন এসছে, যেটা
মাননীয় মাহফুজ আলম বললেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে যে কনস্টিটিউশন কি রিফর্ম করব নাকি কনস্টিটিউশনকে নতুন করে রিরাইট করব, এই প্রশ্ন। কেন কিছু কিছু সবাই কিন্তু অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই জায়গায় হাত দিতে হবে। তো সেই ক্ষেত্রে মাননীয় উপদেষ্টার কথা হচ্ছে আপনারাই বলেন আপনারা কি চান। আপনারা কি চান যে কনস্টিটিউশনটা নতুন করে রিরাইট হোক নাকি কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হোক? অনেকগুলো কথা এসছে। অনেকে বলছেন যে প্রেসিডেন্টের পাওয়ারটা একটু বাড়ানো হোক, অনেকে বলছেন যে যে যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট হবেন তিনি যেন দুইবারের বেশি যাতে না হন। অনেকে বলেছেন যে মানে জুডিশিয়াল মানে জুডিশিয়ারি যে সেপারেশন অফ জুডিশিয়ারি এটা খুব দ্রুত করতে হবে। অনেকে ইসলামী দলগুলো যেটা বলেছেন তাদের মধ্যে দুইটা ছিল যে তারা তাদের বিরুদ্ধে যেই কেসগুলো হয়েছে, অনেকে বলছেন এটা ৩০০-র মতো কেস, এগুলো ওনারা বলছেন যে ১ মাসের মধ্যে যেন এগুলো প্রত্যাহার হয়। তারপরে আপনারা জানেন যে হেফাজতের ওই সময় বড় ধরনের একটা কিলিং হয়েছিল 2013-তে, তারপরে 2016 এবং 2021-এর সময় যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন তখন ওই প্রোটেস্টে অনেকে মারা গিয়েছিল। ওনারা এই প্রত্যেক 3টা ব্যাপারে ওনারা এটার ব্যাপারে ওনারা নতুন করে তদন্ত চেয়েছেন, স্বচ্ছ ফেয়ার ওনারা তদন্ত চেয়েছেন যাতে ওনারা জানতে পারেন কতজন মারা গিয়েছে। তারপরে শিক্ষানীতি নিয়ে ওনারা বলেছেন যে ওনারা শিক্ষানীতির আমূল সংস্কার চান। অনেক ক্ষেত্রে টর্চারের কথা এসছে, ইসলামী দলগুলো টর্চারের যে কাস্টোডিয়াল যে টর্চার হয়, দু একজন খুব তাদেরকে ব্রুটালি যে টর্চার করা হয়েছে সেটার কথা বলেছেন। আর যেটা হচ্ছে যে অনেকগুলো দল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা বলেছেন। আপনারা জানেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আমাদের দেশে নাই। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচকগণকে বলা হয়েছে, আমাদের এখান থেকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত বলেন, কেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের বিতর্ক আছে। এটা কি এটার ফলে যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুর্বল কিছু গভর্নমেন্ট হয়, হ্যাঁ, হর্স ট্রেডিং হয়। তো সেগুলোর ক্ষেত্রে ওনারা যাতে কংক্রিট প্রপোজাল দেন। সব ক্ষেত্রেই যেটা চিফ অ্যাডভাইজার এবং মাননীয় 3জন অ্যাডভাইজারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আপনারা রিটেন আবার নতুন করে প্রপোজাল দেন, যে আপনি কি কনস্টিটিউশনাল চেঞ্জ চান নাকি কি রিফর্মটা চান, একটা খুব কংক্রিট ক্লিয়ার কাট একটা ওনারা প্রপোজাল চাচ্ছেন তাদের কাছ থেকে। আমার নাম পার্থ রহমান, আমি কাজ করি বৈশাখী। আপনার কাছে আমার দুটি সুনির্দিষ্ট বিষয় জানতে চাওয়া, সেটা হলো যে আমরা ইসলামিক দলের অনেক নেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা চিফ অ্যাডভাইজার স্যারকে বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার এনে তারপরে একটি নির্বাচন দিতে। সেই ক্ষেত্রে চিফ অ্যাডভাইজার স্যার কী বলেছেন? আর আরেকটি হলো যে সংবিধান পরিবর্তন নিয়ে ডক্টর কামাল স্যার বলেছেন যে সংবিধানের কয়েকটি ধারা পরিবর্তন আনা এখন জরুরি। এই বিষয় নিয়ে স্যার কী বলেছেন? এই দুটি বিষয় থেকে একটু স্পেসিফিক বলেন। এটা তো মত বিনিময় সভা ছিল, উনি ওনাদের কাছ থেকে জানতে চেয়েছেন। জিনিসটা এমন না যে উনি বলছেন যে হ্যাঁ একটা রোড রেক, উনি বলেছেন যেটা মাহফুজ আলম বললেন যে একটা রূপরেখা তো সামনে উনি দিবেন, তো তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন, তাদের কথাগুলো ভালো মতো শুনছেন। এরপরে আপনার জানা সামনে আরো তো কথা হবে, এটা তো ইটস নট দ্য প্রথমেই তো এটা শেষ হচ্ছে না। তো এই কথার আলোকে আপনি যেটা বলছেন সেটার উত্তর আমি বলবো যে উনি আরো কথা, এর আগে যেহেতু কথা হয়েছে, যেমন বিএনপির সাথে কথা হয়েছে, ওইটারই কন্টিনিউশনে এই পার্টিগুলোর সাথে কথা হলো। উনি ওদের কাছ থেকে সংস্কারের কথাগুলো জানতে চাচ্ছেন, কেন রাষ্ট্র যে ছাত্র জনতার অভ্যুত্থানে যেই এই গভর্নমেন্ট আসলো, তাদের কাছে ছাত্রদের মূল চাওয়া কি? তারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছে। এই মেরামতটা আসলে কিভাবে হবে? আপনি কি এই কনস্টিটিউশন দিয়ে করবেন নাকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন নাকি কনস্টিটিউশন নতুন করে রিরাইট করবেন? এই প্রশ্নগুলো তো পলিটিক্যাল পার্টিগুলো জানাবে। তো উনি এই কথাগুলো জানতে চেয়েছেন ওনাদের কাছ থেকে, এবং অনেকে বলেছেন যে আমরা নতুন করে আপনাদেরকে জানাবো। যেমন ধরেন জাতীয় পার্টি যেটা বলেছে যে ওনারা জাতীয় পার্টির প্রথমে কিছু তো ওনারা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, আবার এট দ্য সেম টাইম একজন ওনাদের এক পার্টি লিডার বলছেন যে এই ফ্রেমওয়ার্কটা রেখেই
কনস্টিটিউশনকে নতুন করে লেখা যায়। এই কথাগুলো তো মানে আরো কংক্রিট প্রপোজাল ওনাদের কাছ থেকে চাচ্ছেন। গণফোরামের ক্ষেত্রেও একই জিনিস, ওনারা এটা কংক্রিট প্রস্তাবটা জানাবে, কারণ ওনারা দেখা যাচ্ছে যে ওনাদের মধ্যে দুই একজন ডিফার করছেন অনেকগুলো বিষয়ে। তো বিষয়গুলো যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের মাত্র 3 সপ্তাহ হলো, এই 3 সপ্তাহে প্রত্যেকটা পার্টির সাথে উনি মোরলেস বসছেন, সবার কাছ থেকে আসলে জানতে চাচ্ছেন যে আপনারা কি চাচ্ছেন। এই সংস্কার প্রস্তাবনার উপরই ডিপেন্ড করবে যে যৌক্তিক সময়টা কি, তো এখনই তো বলে দেওয়া যায় না। আর সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই সময় নিয়ে কিন্তু কেউ কিন্তু ওই পুরো কোনো মিটিংয়ে কেউ বলেন না যে আপনি 1 বছরের মধ্যে করবেন, কোনো কিন্তু টাইম নিয়ে কেউ কিন্তু বলেনি। সবাই যেটা বলছেন যে আপনার লিডারশিপকে আমরা আপনার লিডারশিপে দেশ এগিয়ে যাবে, সবাই আস্থা প্রকাশ করছেন যে আপনার লিডারশিপে আমরা কংক্রিট খুবই লাস্টিং আমরা রিফর্ম দেখতে পারবো। সবাই ধৈর্য ধরছেন, এটা আমার তো মনে হয় পুরো জাতি ধৈর্য ধরছেন। আর কোন রাজনৈতিক দলকে আপনারা ডাকবেন কিনা মিটিং? এইটা এগেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজারের ডিসিশন। ফাইনালে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন যে ইন্সপেকশন লেভেল এই ডায়ালগের পরে সেই রূপরেখাটি কি নির্বাচনী রূপরেখা না অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপকল্প? আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ যখন এই নতুন গভর্নমেন্ট ফর্মড হলো তখন থেকে কিন্তু মূলত প্রশ্ন হচ্ছে যে আমাদের কি রিফর্মস লাগবে, রিফর্মস প্লাস ট্রানজিশন অফ পাওয়ার, নাকি জাস্ট রিফর্মস হইলে হবে, একটা অনন্তকালের রিফর্মস লাগবে। আমরা কিন্তু বলছি যে রিফর্মস প্লাস আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা জনগণের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে বা জনগণ নিজেদের প্রতিনিধি ঠিক করবে, কিন্তু এর আগে আমাদের এখনকার প্রায়োরিটি কিন্তু আমাদেরকে রিফর্মস গুলো করা। বলতো আগে রিফর্মস হবে, রিফর্মস হওয়ার ভিতর দিয়ে এই যে একটু আগে শফিকুল আলম ভাই যেটা বললেন যে রিফর্মস এর প্রস্তাবনার ভিত্তিতে ঠিক হবে মেয়াদ কতটুকু হবে গভর্নমেন্টের। আগে রিফর্মস এর প্রস্তাবনাগুলো আসুক, ওটার ভিত্তিতে ঠিক হবে কখন এবং কোন, এবং রিফর্মস এর প্রস্তাবনার ভিতরে এটাও অন্তর্ভুক্ত যে ইলেকটোরাল রিফর্মস কেমন হবে। বলতো রিফর্মস এর প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে মূলত ট্রানজিশন অফ পাওয়ারের ক্ষেত্রে প্রশ্নটা আসবে। আমি মনে করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ রূপরেখা হবে। আমরা আশা করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ রূপরেখা। না, it will be both, এটা দুইটাই হবে। না না, আপনারা লিখবেন উনি মূলত সংস্কারের রূপরেখা দিবেন, সংস্কারের ভিতরেই অন্তর্ভুক্ত, সংস্কারের রূপরেখার ভিতরেও অন্তর্ভুক্ত আছে কখন কিভাবে ট্রান্সফার অফ পাওয়ার অথবা ট্রানজিশন অফ পাওয়ার হবে। এটা সেটা তো অবশ্যই যে আমরা জনগণের গণ অভ্যুত্থানের ভিত্তিতে সরকার হয়েছে, সরকারের মূলত দায়িত্ব যেটা বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার করা, রাষ্ট্র মেরামত করা। রাষ্ট্র মেরামতের জন্য যৌক্তিক যে সময়টা রাজনৈতিক দলগুলো বলেছে, তারা তাদের প্রস্তাবনার ভেতর দিয়েই বলে দিবেন যে আমাদের কতটুকু যৌক্তিক সময় এই বর্তমান গভর্নমেন্টকে তারা দিবেন। তারপরেই ট্রানজিশন অফ পাওয়ারের প্রশ্ন হবে, এবং ট্রানজিশন অফ পাওয়ারের প্রশ্নটা বেসিক্যালি রিফর্মস এর ভিতরে অন্তর্ভুক্ত। আশা করি আপনার উত্তর পেয়েছেন। সংশোধনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে সেটা তো সংসদে সেটা হয়, সেটা কিভাবে সেটা সংশোধনগুলো হবে? আপনি বলছেন এই বিষয়ে বেশ কয়েকটা প্রপোজাল এসেছে। একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা, অথবা সংবিধানের এই বেশ কয়েকটা সংশোধনী হয়েছে, সেই সংশোধনীগুলো যদি আদালতে চ্যালেঞ্জ করা হয়, আদালতের মাধ্যমেই সিদ্ধান্ত আসবে যে আসলে কিভাবে হবে। এটার বাইরে রাজনৈতিক দলগুলো আসলে তাদের পরামর্শ দিয়েছেন, কেউ কেউ রেফারেন্ডামের কথা বলেছেন, বিভিন্ন ধরনের পরামর্শ এসেছে এটা। আবার কেউ কেউ বলেছেন যে আপাতত একটা কনস্টিটিউশন কমিশন করে, কমিশনের মাধ্যমে সংবিধানে কী ধরনের পরিবর্তনগুলো আসবে, পরিবর্তনগুলো ঠিক করে পরবর্তী সরকার এসে সেটা অনুমোদন করবে। তো এগুলো কোনো কিছুই আসলে একটা সুনির্দিষ্ট কোনো প্রপোজাল এখনও আসেনি। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এসেছেন তারা তাদের মতামত দিয়েছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রত্যেককে বলেছেন যে আপনারা আপনাদের মতামতগুলো লিখিত আকারে আমাদেরকে দেবেন, আমরা আপনাদের
সবার মতামতগুলো স্টাডি করবো, স্টাডি করে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই সংবিধান সংশোধন অথবা পরিবর্তন পরিমার্জন যেটা প্রয়োজন হয় সেটা বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। মামলা নিয়ে কি কেউ এটা নিয়ে কোনো তর্ক জি জি, এটা তো প্রশ্ন এবং গভর্নমেন্ট এটা অ্যাড্রেস করেছে, আপনারা দেখেছেন। এবং যারা আন্দোলনকারী যে শিক্ষার্থীরা আছেন, শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মও এই বিষয়ে সম্যক অবগত এবং তারা এই বিষয়ে তাদের ভয়েস রেজ করেছেন। ফলে তো এখানে আমি মনে করি যে এটা একটা কনসেনসাসে পৌঁছানো গেছে যে অপরাধীদের মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।